তারা মনে করছে যে এই যে যুক্তির চর্চা তাকে শানিত করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। জুলাই জাদুঘরে আপনার স্বাক্ষরিত এবং আসিফ নেওয়াজ স্বাক্ষরিত একটা সার্টিফিকেট আছে। একজন শহীদ তার মা বাবা তার গুরুত্বপূর্ণ দলিল হিসেবে দিয়েছেন যে আমার ছেলেটা বিতর্ক করত। আমি আপনার কাছ থেকে এটা একটা শুনতে চাই। একটা সংগঠন আমরা তৈরি করেছিলাম 90 সালের গণ অভ্যুত্থানের ঠিক সাথে সাথে, যে সংগঠনের সকল রাজনৈতিক দলমতের লোকজন ছিলেন, যেখানে আমরা সারাক্ষণই ভিন্নমতের চর্চাকে আমরা প্রমোট করেছি। কিন্তু এখন আমাদেরকে শুনতে হয় যে আমরা এই সমাজে কোনো অবদান রাখি নাই। তাহলে ওই সার্টিফিকেটটা কি? আর বিরূপাক্ষপাল স্বাক্ষরিত প্রেস সচিবের যে সার্টিফিকেটটা, সেটাও ডিবেট ফেডারেশনে, সেটাই বা কি? তাহলে আমরা কোনো অবদান কি রাখি নাই? না, এটা খুব ইন্টারেস্টিং যে বাংলাদেশ ডিবেট ফেডারেশন বা বিতর্কের যে এই যে মুভমেন্ট আমরা তো সবাই করেছি, এটা তো একটা কালেকটিভ এফোর্ট ছিল, কালেকটিভ জার্নি। সেই জায়গাটিতে ট্রুলি বিতর্কের জন্যে যারা বিতর্ক করেছে এবং সংগঠনটিকে আসলে সার্বজনীন করতে চেয়েছি, সেই উদ্দেশ্য কিন্তু ব্যর্থ হয়নি। আমরা মাঝে মাঝে খুব হতাশ হই না যে আমরা বাংলাদেশ ডিবেট ফেডারেশন করে বা বিতর্কের সঙ্গে থেকে কি পেলাম। অনেক হতাশা আছে, অনেকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে সংগঠনের পদ পদবীর জন্য, অনেকে ছিটকে গেছে, অনেকে দূর থেকে ঢিল ছড়ার চেষ্টা করে। কিন্তু এটা কিন্তু একটা বড় ব্যাপার। জুলাই জাদুঘরে আমাদের প্রথম স্কুল অফ ডিবেট বাংলাদেশ ডিবেট ফেডারেশনের, যেখানে আপনি অন্যতম রিসোর্স পার্সন ছিলেন, আমি তখন সভাপতি ছিলাম, আসিফ নেওয়াজ আমার সাধারণ সম্পাদক ছিলাম, আমরা টিম হিসেবে কাজ করেছি। এটাকে তারা এতটাই প্রেশাস মনে করেছে যে এই যে সে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, একটা বাচ্চা ছেলে, বুয়েটে পড়তো সম্ভবত, এবং এটি জুলাইয়ের ঘটনা না, আগেই তিনি প্রাণ দিয়েছেন কোনো একটা সময়, এই কর্তৃত্ববাদী শাসনের অবসানের জন্য তিনি প্রাণ দিয়েছেন। এটা আপনি গুগল সার্চ করলেই পাবেন, নামটা আমি পরে বলবো কোনো একটা সময়, সার্টিফিকেট তো রয়েছে আমাদের। তারা মনে করছে যে এই যে যুক্তির চর্চা তাকে শানিত করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। আমি বিডিএফের প্রেসিডেন্ট ছিলাম, আপনি প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন, বাবুল ভাই একসময় অনেক বড় বিতার্কিক ছিলেন। এটার চেয়ে বড় অর্জন হচ্ছে যে আমরা বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে আমরা একটা কালেকটিভ কন্ট্রিবিউশন করতে পেরেছি। এটা যে কত বড় একটা আদর্শিক প্রাপ্তি, এটা আসলে বলে বোঝানো যাবে না। এবং যারা আমাদের রেহান আহসান, হ্যাঁ সেই ছেলেটির নাম রেহান, হ্যাঁ, আমরা এই জায়গাতে সেই জন্য কথা বলেছি যে চাইলে সম্ভব শুধুমাত্র মেধার ভিত্তিতে কোন ধরনের দেশি বিদেশি। সরকারি লোক হিসেবে একটু বলি, বলেন। এবার সরকারিভাবে বিতর্ককে সব স্কুল কলেজে করার, সেখানে আপনি একটা দলের লোক খুঁজে বের করবেন এবং তার হাতে সমস্ত কিছু ছেড়ে দিবেন। না, আমাকে এখনো কেউ বলেননি, এবং আমি যতটুকু জানি আরো দুজন বিতার্কিক আছেন। আপনার আমার হলেরই একজন আছে, আরেকজন ডাক্তার মোহিত, মাননীয় প্রতিমন্ত্রী, ওনাকেও বলেননি যে দলের লোক যাচ্ছেন না। অন্য কোন বিতার্কিক দেখা যাক কোন বিতার্কিক। সকল দলীয় বৃত্তের পরাজয় হোক। আমরা এই জায়গাতে এসে আমরা আবার ওই আলোচনাটাকে সামনের দিকে নিয়ে যেতে চাই। একটা লাইন দিয়ে শেষ করেন, আমাদের হাতে আর সময় না। আমরা আজকে অনেক সময় অতিক্রম করেছি। তুষার ভাই, আপনার মনে আছে যে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর হিসেবে মার্ক কার্নিকে নিয়োগ দেওয়া হয়েছিল? মার্ক কার্নি তখন একজন গভর্নর, কেনেডিয়ান এক ভদ্রলোক, উনি এখন কেনেডিয়ান প্রাইম মিনিস্টার। হ্যাঁ, তো ব্রিটিশরা কিন্তু এটি দেখেনি যে কে লেবার পার্টির, কে কনজারভেটিভ পার্টির। তারা পৃথিবীর যোগ্য মানুষটিকে ইকোনমিক রিকভারির জন্য নিয়ে গিয়েছিল। আমরা কি ওই জায়গাটাতে পৌঁছতে পেরেছি? আপনি যত বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে, আপনি ঠিক আছে বুঝলাম যে আপনি সাদা দল থেকেই চান বা বিএনপিপন্থী শিক্ষকদেরকেই চান, কিন্তু আপনি বলছি না যে আপনি নীল দল থেকে নেন বা গোলাপি দল থেকে নেন, কিন্তু তার চেয়ে তো যোগ্য মানুষই থাকতে পারে। একটা মানুষের মধ্যে যদি এই বোধটি হয় যে আমার সোসাইটিতে মেধার মূল্যায়ন নেই, যে মানুষটি রাজনৈতিকভাবে কোনো রকমের কানেক্টিভিটি রয়েছে তার ক্ষমতাসীন দলের সঙ্গে, তিনি একটি জায়গায় পৌঁছতে পারবেন, এটা সমাজকে, রাষ্ট্রকে খুব ভালো বার্তা দেয় না।